জয়পুরের সরু গলিগুলোতে জন্ম নেওয়া ঈশানী মেহরা ছিলেন এক সাধারণ মেয়ে, যার স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনার হওয়া। কিন্তু সমাজের চাপ, অসুস্থ সম্পর্ক আর অপ্রত্যাশিত গর্ভধারণ তাকে ভেঙে ফেলে। একা মুম্বাইয়ে এসে সে নতুন করে উঠে দাঁড়ায়, এক মায়ের শক্তিতে এক ব্র্যান্ড অর্জুনই গড়ে তোলে, যা হাজারো মহিলাকে অনুপ্রাণিত করে। এটি এক লড়াইয়ের কাহিনী, যেখানে ভয় থেকে সাহস, হারানো থেকে পুনর্জন্মের যাত্রা। জয়পুরের সরু গলিগুলোতে, যেখানে পুরনো সব হাভেলির দেয়ালগুলো শতাব্দীর পুরনো কাহিনী ফিসফিস করে বলতো, সেখানে এক ছোট্ট গলির শেষ মাকানে ঈশানী মেহরা থাকত। সে না তো খুব আলাদা দেখতে ছিল, না তার কাছে কোনো অসাধারণ শক্তি ছিল, কিন্তু তার ভেতরে এমন এক স্বপ্ন ছিল যা তার পুরো মহল্লায় কেউ কখনো দেখেনি। তার বাবা মা তাকে এক সাধারণ মেয়ের মতো দেখতে চাইত। সে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়, এক ভালো ঘরের বউ হয় আর বাচ্চাদের মানুষ করে। কিন্তু ঈশানী নিজেকে কখনো এই ছাঁচে দেখেনি। সে পোশাক ডিজাইন করতে পছন্দ করত। ছোটবেলা থেকেই সে তার মায়ের পুরনো শাড়িগুলো কাটছাট করে সেগুলো থেকে নতুন কিছু বানাত। তার মা প্রায়ই রাগ করত, কিন্তু বাবা চুপচাপ হাসত। যখন ঈশানী দ্বাদশ শ্রেণীতে ছিল, তখন সে তার প্রথম স্কেচবুক বানালো। তাতে সে ডিজাইন করা লেহেঙ্গা, ওড়না, এমনকি ব্রাইডাল ড্রেসের খসড়াও এঁকেছিল। সে ঘণ্টার পর ঘণ্টা ইন্টারনেটে ফ্যাশন শো দেখত, আর তারপর সেগুলোকে নিজের ভাষায় ফুটিয়ে তুলত। মহল্লার মেয়েরা যখন তার বানানো পোশাক পরে বিয়েতে যেত, তখন লোকে জিজ্ঞেস করত, এর ডিজাইনার কে? আর সে লজ্জা পেয়ে হাসত। কিন্তু ঘরে বারবার এই প্রশ্নই উঠত, এত কিছু করে কি হবে? শেষে তো বিয়েই করতে হবে। ঈশানী এই চিন্তায় দম বন্ধ অনুভব করত। তার ভেতরে কিছু করে দেখানোর এক অস্থিরতা ছিল। সে দিল্লির এক বিখ্যাত ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউটে অ্যাডমিশন পেল। এটা তার কাছে একটা স্বপ্ন ছিল, কিন্তু তার বাবা মায়ের জন্য এক বড় ধাক্কা। মা চোখের জল ফেলল, বাবা কয়েকদিন কথাই বলল না। একটা মেয়েকে দিল্লির মতো শহরে একা পাঠানো, লোকে কি বলবে? কার সাথে বিয়ে হবে? এই প্রশ্নগুলো বারবার করা হলো, কিন্তু ঈশানী সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। নিজের সব গয়না বন্ধক রেখে সে ফিস জমা দিল। তার দিদিমা চুপচাপ তার হাতে হনুমান চালিসার এক ছোট্ট বই দিল আর বলল, ভয় পাস না দিদি, ভয় আমাদের জড়ো করে দেয়। ওই মুহূর্তটি ঈশানীর জীবনের মোড় ঘুরিয়ে দিল। দিল্লি এসে তার জন্য এক নতুন পৃথিবী খুলে গেল। ওখানকার দ্রুতগতির জীবন, আধুনিক চিন্তা আর ক্রিয়েটিভ পরিবেশ তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। কিন্তু সেই সঙ্গে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জও পেল। প্রত্যেকেই প্রতিভাবান ছিল, সবাই আলাদা কিছু করতে চাইত। ঈশানী তার গ্রামের শেকড়কে নিজের ডিজাইনে ঢালতে শুরু করল। রাজস্থানী প্রিন্ট আর ঐতিহ্যবাহী রঙের আধুনিক ব্যবহার। ধীরে ধীরে তার কাজ প্রফেসরের নজরে আসতে লাগল। তার প্রথম কালেকশন কলেজের বার্ষিক শোতে নির্বাচিত হল। সে তার মায়ের এক পুরনো বেনারসি শাড়ি দিয়ে এক মডার্ন গাউন তৈরি করল, যা সবচেয়ে বেশি হাততালি পেল। শোয়ের পর এক প্রফেসর বলল, তোমার ডিজাইনে প্রাণ আছে ঈশানী, তুমি যদি সঠিক পথে চলো তবে অনেক দূরে যেতে পারবে। কিন্তু তার ভেতরে এখনও এক ভয় ছিল। সে কি সত্যি এই পৃথিবীতে টিকে থাকতে পারবে? তার জয়পুরের পরিচয়, তার ঐতিহ্য, তার শেকড় কি তাকে পিছিয়ে দেবে? এইসব প্রশ্নের মাঝেই তার দেখা হলো রাঘবের সাথে, এক স্মার্ট, আত্মবিশ্বাসী ছেলে, যে বিজ্ঞাপনের দুনিয়ায় এক উদীয়মান নাম ছিল। সে প্রায়ই কলেজের শোটে আসত ট্যালেন্ট খুঁজতে। রাঘব একদিন তার ডিজাইন করা ড্রেস দেখে মন্তব্য করল, তোমার পোশাক শুধু ফ্যাশন নয়, গল্প বলে। ওই প্রথমবার কেউ তার কাজকে এত গভীরতা দিয়ে বুঝেছিল। ঈশানীর মনে হলো কেউ যেন তার ভেতনের ঝড়কে না বলেই পড়তে পারছে। রাঘবের ধরন খুব আকর্ষণীয় ছিল, আর শীঘ্রই সে ঈশানীর জগতের অংশ হয়ে গেল। বন্ধুর মতো শুরু হলো, তারপর রাত দিনের কথা বলা, কলেজের ক্যান্টিন থেকে দিল্লির রাস্তা পর্যন্ত একসঙ্গে ঘোরা। তার জীবনে প্রথমবার কেউ তার স্বপ্নগুলোকে স্বীকার করেছিল। তার মনে হলো হয়তো এবার সব ঠিক হবে। কিন্তু সে জানত না যে এটা এক নতুন শুরু ছিল, এমন এক পথের যেখানে জেল্লা ছিল, কিন্তু গভীরতায় অন্ধকারও লুকিয়েছিল। রাঘব আসার পর ঈশানীর জীবন যেন দুভাগে ভাগ হয়ে গেল। এক অংশ ছিল যখন সে সকালে কলেজে যেত, ডিজাইন বানাতো আর ভবিষ্যৎ নিয়ে ভাবত। দ্বিতীয় অংশটি রাঘবের হাসি, তার প্রশংসা আর তার স্বপ্নের সাথে বয়ে চলত। রাঘব সবসময় আত্মবিশ্বাসে ভরপুর থাকত। সে জানত কি বলতে হবে, কিভাবে বলতে হবে, আর কোন মুহূর্তে কোন মুখোশ পড়তে হবে। যখন সে ঈশানীকে বলতো, তুমি আলাদা ঈশানী, তুমি অন্য মেয়েদের মতো নও, তখন ঈশানীর বুক ধুকপুক করত। প্রথমবার তার মনে হলো কেউ তাকে শুধু এক মেয়ে নয়, বরং এক শিল্পী হিসাবে দেখছে। রাঘব তাকে নিজের দুনিয়ায় নিয়ে গেল।
অ্যাড এজেন্সিগুলোর পার্টি, মডেল, ফটোগ্রাফার, বড় নাম, এক চকচকে দুনিয়া যেখানে সবাই নিজেকে প্রমাণ করার দৌড়ে ছিল। ঈশানী শুরুতে অস্বস্তি বোধ করত, কিন্তু রাঘব তার হাত ধরে রাখত। সে বলতো, ভয় পেও না, তুমি এখানকারই অংশ। ধীরে ধীরে ঈশানীর মনে হতে লাগল হয়তো এটাই সফলতার রাস্তা। রাঘব তার কিছু ডিজাইনের ছবি সোশ্যাল মিডিয়ায় দিল, কিছু ব্র্যান্ডকে দেখালো, লোকে প্রশংসা করল, ছোটখাটো কিছু কাজও আসতে লাগল। ঈশানীর আত্মবিশ্বাস বাড়তে শুরু করল, কিন্তু সেই সঙ্গে আরেকটা জিনিসও বাড়ছিল, নির্ভরতা। এখন সে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে রাঘবকে জিজ্ঞেস করত, কোন ডিজাইন পাঠাতে হবে, কোন শোতে অংশ নিতে হবে, কার সঙ্গে দেখা করতে হবে। রাঘব সবসময় হেসে পরামর্শ দিত, কিন্তু তার পরামর্শের মধ্যে ধীরে ধীরে এক নিয়ন্ত্রণ তৈরি হচ্ছিল। যখন ঈশানী এক স্বাধীন ফ্যাশন শোতে অংশ নেওয়ার কথা বলল, রাঘব বলল, এখন করো না, এই শো অতটা বড় নয়, আমরা ভালো কিছুর অপেক্ষা করি। ঈশানী মেনে নিল। তার মনে হলো রাঘব তার ভালোর জন্যই ভাবছে। কয়েক মাস পর কলেজ শেষ হল। ঈশানীর সামনে আসল পৃথিবী দাঁড়িয়েছিল। তার জয়পুর ফেরার ভয় ছিল। সেখানে সেই একই প্রশ্ন, একই খটা, একই সীমাবদ্ধতা। রাঘব বলল, তুমি আমার সাথে থাকো, দিল্লিতে থেকেই তুমি এগোতে পারবে। সে তার ছোট্ট ফ্ল্যাটে ঈশানীর জন্য জায়গা করে দিল। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। সে বাড়িতে মিথ্যে বলল, ইন্টার্নশিপের বাহানায়। মায়ের গলা ফোনে কাঁপত, নিজের খেয়াল রেখিস। ঈশানী নিজেকে বোঝাত, এই সব ভবিষ্যতের জন্য। শুরুতে সব ঠিক ছিল, দুজনের সাথে কাজ করত, রাত পর্যন্ত গল্প করত। রাঘব তার সাপোর্ট সিস্টেম হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে তার শব্দগুলো বদলে যেতে লাগল। তুমি আজকাল বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছ, তোমাকে বুঝতে হবে এই ইন্ডাস্ট্রি আবেগ দিয়ে চলে না। যদি তুমি আমার কথা না শোনো তবে লোকে তোমাকে ব্যবহার করবে। প্রতিটা বাক্যই উদ্বেগের পোশাকে মোড়ানো ছিল, কিন্তু তার ভেতরে নিয়ন্ত্রণ লুকিয়েছিল। ঈশানী নিজেকে বোঝাতে লাগল যে এটাই ভালোবাসা, এটাই চিন্তা। কিন্তু কোথাও না কোথাও সে নিজেকে হারাতে শুরু করল। তার ডিজাইনগুলো বদলে যেতে লাগল। এখন সেগুলো কম রঙিন ছিল, কম ব্যক্তিগত। সেগুলো বাজারের চাহিদা অনুযায়ী ছিল, যেমনটা রাঘব চাইত। একদিন সে এক বড় সুযোগ পেল। মুম্বাইয়ের এক ডিজাইন হাউস থেকে ফোন এলো। তারা তার কলেজ শো দেখেছিল এবং ইন্টারভিউয়ের জন্য ডাকল। ঈশানী খুশিতে কাঁপতে লাগল। সে রাঘবকে জানালো। রাঘব চুপচাপ শুনল, তারপর বলল, মুম্বাই এখন না, এটা খুব বড় সুযোগ ঠিকই, কিন্তু ওখানকার পরিবেশ তোমার জন্য ঠিক নয়। আর এখানে আমাদের যে ক্লায়েন্টরা আছে। ঈশানী বাধা দিয়ে বলল, আমি শুধু ইন্টারভিউয়ের জন্য যাব। রাঘব গম্ভীর হয়ে বলল, আমার মনে হয় না তোমার এখন যাওয়া উচিত। প্রথমবার ঈশানী প্রতিবাদ করল, এটা আমার স্বপ্ন রাঘব। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রাঘবের মুখ শক্ত হয়ে গেল। তাহলে তুমি আমার কথার উপর ভরসা করো না? ঈশানী ঘাবড়ে গেল। সে প্রথমবার অনুভব করল যে তার একটা সিদ্ধান্ত একটা সম্পর্ককে ভেঙে দিতে পারে। ভয়ে সে কল ক্যান্সেল করে দিল। ওই রাতে সে অনেকক্ষণ জেগে থাকল। তার দিদিমার কথা মনে পড়ল। ভয় আমাদের জড়ো করে দেয়। সে কি তবে জড়ো হয়ে যাচ্ছে? কয়েক সপ্তাহ পর ঈশানী জানতে পারল যে রাঘব তার কিছু ডিজাইন এক ব্র্যান্ডকে নিজের নামে দেখিয়েছে। যখন সে জিজ্ঞেস করল, রাঘব হেসে বলল, এটা তো টিম ওয়ার্ক, নামে কি আসে যায়। কিন্তু আসত, অনেক তফাৎ আসত। সেদিন প্রথমবার ঈশানী অনুভব করল যে এটা শুধু ভালোবাসা নয়, এটা এক সরে যাওয়া মাটি যেখানে সে ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারাচ্ছে। সে নিজেকে প্রশ্ন করল, এটাই কি সেই জীবন যার জন্য সে জয়পুর ছেড়েছিল? সে কি নিজের স্বপ্নগুলো অন্য কারো হাতে সঁপে দিয়েছে? রাঘব ঘুমোচ্ছিল। ঈশানী জানলার পাশে দাঁড়িয়ে দিল্লির আলো দেখছিল। বাইরে সব জ্বলজ্বল করছিল, কিন্তু তার ভেতরে অন্ধকার ছিল। আর ওই অন্ধকারেই এক ছোট্ট সত্যি ফুটে উঠছিল, সংগ্রাম কেবল শুরু হয়েছে। দিল্লির শীত এসে গিয়েছিল। ভোরের কুয়াশা জানলা দিয়ে ভেতরে ঢুকে আসছিল, যেমনটা ঈশানীর মনে ছড়িয়ে থাকা বিভ্রান্তি। গত কয়েক সপ্তাহ ধরে সে ঠিক করে ঘুমোতে পারছিল না। স্বপ্নগুলো এখন আর রঙে নয়, প্রশ্নে ভরা থাকত। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখত। মুখটা একই ছিল, কিন্তু চোখে কিছু যেন হারিয়ে গিয়েছিল। সে নিজেকে জিজ্ঞেস করত, কবে থেকে সে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া বন্ধ করে দিল? রাঘব এখন আর আগের মতো নেই, নাকি সে সবসময় এমনই ছিল? ঈশানী হয়তো এখন দেখতে শুরু করেছে। তুমি আজও আবার দেরি করে এলে, কার সাথে দেখা করেছ, ফোন কেন তোলনি? প্রতিটা প্রশ্ন সাধারণ মনে হতো, কিন্তু সেগুলোর মাত্রা বেড়েই চলছিল। ঈশানী কোনো অপরাধ না করেই সাফাই দিতে শুরু করেছিল। সে একদিন সাহস জুটিয়ে বলল, রাঘব, আমার মনে হচ্ছে তুমি আমাকে ভরসা করো না। রাঘব অবাক হয়ে তার দিকে তাকালো, তারপর হেসে দিল।
ভরসা? আমি তো তোমার পরোয়া করি। এই ইন্ডাস্ট্রিতে লোকে খুব ধূর্ত হয়। সে প্রতিবার দুনিয়াকে শত্রু আর নিজেকে রক্ষক হিসেবে পেশ করত। আর ঈশানী ধীরে ধীরে সেই সুরক্ষার নামে বন্দী হয়ে যাচ্ছিল। তার কাজ থেমে যেতে লাগল। নতুন ডিজাইন তৈরি হচ্ছিল না। স্কেচবুক খোলা থাকত, কিন্তু পাতাগুলো ফাঁকা। যখন সে কিছু বানাতো, রাঘব বলতো, এটা বিক্রি হবে না, আর একটু সিম্পল করো। গ্রামীণ টাচ এখন আউটডেটেড। সে নিজের কাজের থেকেই বিচ্ছিন্ন হতে শুরু করল। একদিন কলেজের এক পুরনো বন্ধু নন্দিনী তার সাথে দেখা করতে এলো। নন্দিনী এখন মুম্বাইয়ে কাজ করছিল। তার চোখে সেই একই জেল্লা ছিল যা একসময় ঈশানীর চোখে থাকত। তুই ঠিক আছিস? নন্দিনী সরাসরি জিজ্ঞেস করল। ঈশানী হেসে বলল, হ্যাঁ, একটু ব্যস্ত থাকি। কিন্তু নন্দিনী তার নীরবতা শুনে ফেলল। তোকে আগের মতো লাগছে না। ওই দিন সন্ধ্যায় রাঘব বাড়ি ফিরলে নন্দিনী সেখানে ছিল। রাঘব এক আনুষ্ঠানিক হাসি দিল, কিন্তু তার চোখে অস্বস্তি ছিল। নন্দিনী চলে যাওয়ার পর রাঘব বলল, তোমার সবাইকে নিজের জীবনে আনার দরকার নেই। ঈশানী বলল, ও আমার বন্ধু। রাঘব উত্তর দিল, কিন্তু ও তোমাকে গুলিয়ে দিচ্ছে, আমার পছন্দ নয়। ওই রাতে প্রথমবার রাঘব আর ঈশানীর মধ্যে বড় ঝগড়া হলো। গলার স্বর চড়ল, শব্দগুলো বিঁধতে লাগল। তোমার মনে হয় আমি তোমাকে আটকাচ্ছি? রাঘব বলল। ঈশানী গলা বুজে আসা স্বরে বলল, তুমি আটকাচ্ছ না, কিন্তু আমাকে ঘিরে ফেলছ। রাঘব চুপ হয়ে গেল। তারপর ঠান্ডা গলায় বলল, যদি তোমাকে আমার সাথে থাকতে হয়, তবে আমার কথা মানতে হবে। আমি জানি তোমার জন্য কোনটা ঠিক। ওই বাক্যটা ঈশানীর ভেতরে কোথাও ভেঙে গেল। পরের দিন রাঘব তার কাছে ক্ষমা চাইল, ফুল আনল, বলল, আমি শুধু ভয় পাই তোমাকে হারিয়ে ফেলার। ঈশানী গলে গেল। সে নিজেকে বোঝালো সম্পর্কে এমনটা হয়। কিন্তু সেই সপ্তাহেই সে জানতে পারল যে রাঘব তার ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দিয়েছে। ভুল করে সে বলেছিল। ভুল এখন অনেক হতে শুরু করেছিল। এক রাতে এসে তার পুরনো স্কেচগুলো দেখল। জয়পুরের রং, তার মায়ের শাড়িগুলো, ওই মেয়েটা যে স্বপ্ন দেখত। তার চোখ থেকে জল ঝরে পড়ল। সে অনুভব করল যে সে শুধু সুযোগ হাতছাড়া করেনি, সে নিজেকে ছেড়ে দিয়েছে। সে তার মাকে ফোন করল অনেক দিন পর। মায়ের বলায় ক্লান্তি ছিল, কিন্তু ভালোবাসা ছিল। মা, আমি ঠিক নেই। ওপাশে নিস্তব্ধতা নেমে এলো। তারপর মা বলল, তবে ফিরে আয় মা। ওই বাক্যটা ঈশানীর মনে গেঁথে গেল। ফিরে আসা, কিন্তু কোথায়? জয়পুর নাকি নিজের কাছে? ওই রাতেই রাঘব তার ফোন দেখল, মায়ের কল দেখল। তার মুখ বদলে গেল। তুমি বাড়িতে ফোন কেন করলে? কারণ আমার প্রয়োজন ছিল। তুমি ওদের সব বলছো? আমি কি নিজের মায়ের সাথে কথাও বলতে পারবো না? রাঘব রাগে টেবিলে হাত মারল। তুমি আমাকে দুর্বল দেখাচ্ছ। যদি তোমাকে যেতে হয় তবে যাও, কিন্তু মনে রেখো, বাইরের দুনিয়া তোমাকে গিলে ফেলবে। ওই প্রথমবার সে সরাসরি হুমকি দিল। ঈশানী চুপ রইল, কিন্তু ওই চুপ থাকায় কোনো ভয় ছিল না, একটু সাহস ছিল। পরের দিন যখন রাঘব কাজে গেল, ঈশানী নিজের ব্যাগ খুলল। সে শুধু প্রয়োজনীয় জিনিসগুলো নিল, স্কেচবুক, দিদিমার দেওয়া সেই হনুমান চালিসা আর মায়ের একটা ছবি। সে দরজা পর্যন্ত পৌঁছল। হাত কাঁপছিল, কিন্তু সে দরজা খুলল। ওই মুহূর্তেই তার ফোন বেজে উঠল, এক অজানা নাম্বার। হ্যালো, আমি কি ঈশানী মেহরার সাথে কথা বলছি? আমি মুম্বাইয়ের সেই ডিজাইন হাউস থেকে বলছি। আপনি ইন্টারভিউ ক্যান্সেল করেছিলেন, কিন্তু আমরা আবার কথা বলতে চাই। ঈশানীর চোখ ভরে এলো। হয়তো জীবন তাকে আরও একটা সুযোগ দিচ্ছে। সে দরজায় দাঁড়িয়েছিল, পেছনে এক সম্পর্ক যা তাকে বেঁধে রাখছিল, আর সামনে এক অনিশ্চিত কিন্তু নিজের পথ। আর প্রথমবার সে ভয় থাকা সত্ত্বেও এক কদম সামনে বাড়ালো। দিল্লির রাস্তায় ওই সকালটা কিছু আলাদা ছিল। হালকা রোদ, ঠান্ডা হাওয়া আর ভারী মন। ঈশানী নিজের ছোট্ট ব্যাগটাকে শক্ত করে ধরেছিল। সে দরজাকে পেছনে ছেড়ে এলো, কিন্তু তার বুক ধুকপুকানি এখনও রাঘবের শব্দে আটকে ছিল। বাইরের দুনিয়া তোমাকে গিলে ফেলবে। সে সিঁড়ি দিয়ে নামতে লাগল, যেন কোনো বন্ধ দরজা থেকে বাইরে বেরোচ্ছে। কিন্তু প্রতিটা কদম তার ভেতরে আর একটা দরজা খুলে দিচ্ছিল। সন্দেহ, ভয়, কিন্তু এক হালকা ভরসাও যে হয়তো এবার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি স্টেশনের ভিড় তাকে চমকে দিল। লোকে ছুটছে, চাওয়ালারা হাঁক দিচ্ছে, প্ল্যাটফর্মে ট্রেনের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু এই সবের মাঝে সে একা ছিল, এক গর্ভবতী মহিলা, হাতে ব্যাগ আর মনে ছড়ানো ছিটানো স্বপ্ন। হ্যাঁ, এখন সে জানে যে সে গর্ভবতী। এই খবর সে দুদিন আগে পেয়েছিল, যখন টানা মাথা ঘোরা আর ক্লান্তির কারণে সে টেস্ট করিয়েছিল।
যখন রিপোর্ট এলো সে অনেকক্ষণ কিচ্ছু বলতে পারেনি। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, আর বাইরের ট্রাফিকের শোরগোল যেন অনেক দূর থেকে আসছিল। সে রাঘবকে বলার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মাঝখানের দেওয়ালগুলো এখন এত মোটা হয়ে গিয়েছিল যে শব্দগুলো ভেতরেই দম বন্ধ হয়ে মারা গেল। আর যখন সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল, তখন সে জানত এখন এটা শুধু তার একার সফর। মুম্বাই যাওয়ার ট্রেন প্ল্যাটফর্মে এসে গেল। সে পকেট থেকে টিকিট বের করল, সিট খুঁজে নিয়ে বসল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। লোকে ছুটছে, কারো কোথাও পৌঁছনোর তাড়া, কারো কিছু হারানোর ভয়। ঈশানী এখন না গন্তব্য জানত, না রাস্তা। শুধু একটা জিনিস নিশ্চিত ছিল, সে সেখানে থাকতে পারত না যেখানে সে নিজেকেই ভুলে গিয়েছিল। মুম্বাইয়ের স্টেশন আরও বেশি ব্যস্ত, ভিড়ভাট্টায় ঠাসা আর অজানা। স্টেশনের বাইরে বেরোতেই সূর্যের প্রখর কিরণ তাকে চমকে দিল। চোখ কয়েক মুহূর্তের জন্য বন্ধ করতে হলো। যখন খুলল, দুনিয়াটা আগের থেকে আরও দ্রুত মনে হচ্ছিল। মুম্বাই তার কাছে নতুন ছিল না, কিন্তু আজ এই শহর তাকে অচেনা লাগছিল। সে এক সস্তা গেস্ট হাউসে উঠল। ঘরটা ছোট ছিল, দেয়ালে নোনা ধরা ছিল, কিন্তু সেখানে নির্জনতা ছিল। সে নিজেকে বলল, অন্তত এখন আমি এখানে নিজের ইচ্ছায় নিঃশ্বাস নিতে পারছি। কিন্তু নিঃশ্বাস নেওয়াও এখন সহজ ছিল না। একাকিত্ব তাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরল। দিনগুলো চুপচাপ কেটে যেত, আর রাতগুলো আরও লম্বা মনে হতো। খিদে কম ছিল, কিন্তু ভেতরে অন্য এক আলোড়ন ছিল, সেই জীবনের যা তার ভেতরে বেড়ে উঠছে। সে এক ক্লিনিক খুঁজে বের করল, যেখানে বেসিক চেক আপ হতে পারে। ডাক্তার তার চোখে তাকিয়ে বলল, তোমাকে খুব ক্লান্ত লাগছে। সে কিছু বলল না, শুধু মাথা নাড়ল। ফেরার পথে রাস্তায় বৃষ্টি শুরু হলো। মুম্বাইয়ের এই মরশুমের প্রথম বৃষ্টি, আর তার জন্য প্রথম বৃষ্টি কারো সঙ্গ ছাড়া। সে মেরিন ড্রাইভে পৌঁছল, যেখানে একসময় সে কলেজের ট্রিপে এসেছিল, হাসতে হাসতে বন্ধুদের সাথে। এখন সেই জায়গায় তার ভেতরের নিস্তব্ধতায় গুমড়ে মরছে। সে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। ঢেউগুলো বারবার পাড়ে এসে ধাক্কা খাচ্ছিল, যেন বলছে, আমরাও জানি ভেঙে যাওয়া কাকে বলে, কিন্তু আমরা থামি না। তার কাছে এখন কোনো পরিকল্পনা ছিল না, না চাকরি, না বাড়ি, না কোনো সাহায্য। পেটে বেড়ে ওঠা বাচ্চাটা তার কাছে যতটা অলৌকিক ছিল, ততটাই ভয়ের। এক কোণায় এক বৃদ্ধা চায়ের দোকান খুলে বসেছিল। বৃষ্টিতে ভিজেও সে হাসছিল, কিছু খরিদ্দারের সাথে মজা করছিল। ঈশানী তার কাছে গেল, কিছুক্ষণ চুপ থেকে তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করল, এখানে কোথাও কাজ পাওয়া যাবে কি? মহিলা তার দিকে তাকালো। কাজ? তুই কি করতে পারিস? ঈশানী বলল, আমি পোশাক ডিজাইন করি। ডিজাইন? সে হাসল। এখানে লোকে জামা কাপড় শুকিয়ে নিতে পারলেই অনেক। কিন্তু সেই ঈশানীকে বসতে বলল। এক কাপ চা দিল, খা, এটা ফ্রি। বৃষ্টিতে গরম চা শুধু শরীর নয়, আত্মাকেও গরম করে। ঈশানী কাপটা নিল, আর প্রথমবার দুদিনে কিছু গরম পানীয় পেটে পড়ল। মহিলার নাম ছিল মিনা। সে নিজের দোকানের পেছনে এক ছোট্ট ঘর দেখালো, যেখানে সে নিজে থাকত। চাইলে এক দুদিন এখানেই থেকে যা, কোনো অসুবিধে নেই। ঈশানীর গলায় কিছু একটা আটকে গেল। সে মাথা নাড়ল। মিনা কিছু জিজ্ঞেস করল না, না স্বামীর ব্যাপারে, না বাচ্চার বাবার ব্যাপারে। শুধু একখানা কম্বল দিল আর বলল, শুয়ে পড় মা, অনেক দেখেছিস তুই। রাতে ওই ঘরে যখন সে শুল, তখন চোখ বন্ধ করার আগে শুধু একটা খেয়াল এলো, এটা কি আমার নতুন শুরু হতে পারে? মিনার ছোট্ট ঘরে ঘুম জিনিসটা প্রথমবার এলো। জানলা দিয়ে আসার রোদ ঈশানীর ঘুম ভাঙালো। দেয়ালগুলোতে এখনও স্যাঁতস্যাঁতে ভাব ছিল, কিন্তু এখন তাতে এক অদ্ভুত উষ্ণতা ছিল, যা হয়তো মিনার উপস্থিতি থেকে এসেছিল। মিনা চা বানালো, আর সাথে দুটো পরোটা। ঈশানী ইতস্তত করছিল, কিন্তু মিনা বলল, বাচ্চার জন্য খেয়ে নে, তোর পেটে এখন শুধু তোর একার জীবন নেই। এই বাক্যটা যেন তার ভেতরে গেঁথে গেল। তোর পেটে এখন শুধু তোর একার জীবন নেই। এখন সে একা নয়, তার সাথে আরও একটা জীবন আছে, যা প্রতি মুহূর্তে বাড়ছে, শ্বাস নিচ্ছে, আর তাকে মা বানাচ্ছে। মিনা ধীরে ধীরে তাকে চায়ের দোকানে হাত লাগানোর অনুমতি দিল। খরিদ্দারদের সাথে কথা বলে নিবি, পয়সার লেনদেনে সাহায্য করে দিস। ঈশানী আগে কখনো এমন কাজ করেনি, কিন্তু এখন সে আর আগের সেই মেয়েটা ছিল না। তার হাতে এখন অহংকার নয়, প্রয়োজন ছিল, আর প্রয়োজন সবচেয়ে বড় শিক্ষক। রোজ সকালে সে দোকান সাজাতে সাহায্য করত, খরিদ্দারদের সাথে কথা বলতো, তাদের পোশাক, তাদের জীবন, তাদের কথা, সবকিছু এখন এক নতুন চোখে দেখত সে। আগে সে শুধু ডিজাইন দেখত, এখন মানুষ দেখতে শুরু করল। দিনের বাকি সময়টা সে এক পুরনো সেলাই মেশিনে বসত, যা মিনা কোথাও থেকে জোগাড় করে এনেছিল। কাপড়ের ছোট্ট ছোট্ট টুকরো, পুরনো ব্লাউজের পিস, শাড়ির বেঁচে যাওয়া পাড়, সব এক জায়গায় করে সে স্কেচ বানাত।
কাটত আর সেলাই করত। সে এক ডায়েরি লিখতে শুরু করল, প্রতিদিনের একটা করে পাতা বাচ্চার জন্যে। আজ আমি খুব ক্লান্ত, কিন্তু তোমার জন্য একটা গোলাপি ফ্রক বানিয়েছি। তোমার জন্য প্রথম বালিশ বানালাম, ছোট কিন্তু খুব নরম। আজ প্রথমবার তোমাকে অনুভব করলাম, যেন তুমি হালকা টোকা দিলে। ওই ডায়েরি এখন তার একমাত্র কথা বলার মাধ্যম হয়ে উঠল নিজের সাথে, আর ওই বাচ্চার সাথে যাকে সে এখনো দেখেনি, কিন্তু যে এখন তার দুনিয়া হয়ে গিয়েছিল। একদিন দোকানে এক মহিলা এলো যার মেয়ের বিয়ে ছিল। সে মিনাকে জিজ্ঞেস করল, এমন কেউ আছে কি যে শাড়িটাকে নতুন ডিজাইন দিতে পারবে, একটু অন্যরকম চাই। মিনা হেসে ঈশানীর দিকে ইশারা করল, এই মেয়েটা চমৎকার কাজ করতে পারে। আর ঈশানী সত্যিই কিছু চমৎকার করে দেখালো। পুরনো রেশমি শাড়ি দিয়ে সে এক এমন মডার্ন ইন্ডো ওয়েস্টার্ন আউটফিট তৈরি করল যা দেখে ওই মহিলার চোখ ভরে এলো। এটা তো আমার মায়ের শাড়ি ছিল, এখন আমার মেয়ে এটা বিয়েতে পরবে। সেদিন সে প্রথমবার পারিশ্রমিক পেল 500 টাকা, কিন্তু ওই নোটগুলোর মধ্যে যে আত্মসম্মান ছিল তা অমূল্য। সে টাকাটা নিয়ে ঘরে এলো আর দিদিমা দেওয়া হনুমান চালিসার নিচে রেখে দিল। তারপর ডায়েরিতে লিখল, আজ তোমার মা প্রথম রোজগার করল। সময় কাটতে লাগল, তার শরীর বদলাচ্ছিল, মনও। পেট অনেকটা বেরিয়ে এসেছিল, সঙ্গে সঙ্গে আসছিল নতুন ভয়ও। ডাক্তারের কাছে যেতে হতো, চেক আপ করাতে হতো, কিন্তু প্রতিবার টাকার চিন্তা থাকত। মিনা না চাইতেই কিছু টাকা দিল। মা, আমার তো কোনো বাচ্চা হয়নি, তুই এই বাচ্চাটাকে ঠিকমতো পৃথিবীতে আনবি। আমি যদি ওর জীবনের একটু অংশ হতে পারি, তবে আমার এই জীবন সফল হবে। মিনার কথাগুলো যেন তার নিজের মায়ের অভাব পূরণ করে দিত। তার চোখে এক আপন ভাব ছিল, যা রক্তের নয়, অভিজ্ঞতার সম্পর্ক তৈরি করে। ডাক্তার বলল, সব ঠিক আছে, কিন্তু একটু বিশ্রাম দরকার। ঈশানী দোকানের কাজ একটু কমিয়ে দিল আর ঘরের ডিজাইনের ওপর মন দিতে লাগল। তার কাছে এক পুরনো মোবাইল ফোন ছিল। সে সোশ্যাল মিডিয়ায় এক পেজ বানালো, অর্জুনী বাই ঈশানী। অর্জুন থেকে অনুপ্রাণিত, কারণ সে তার বাচ্চার নাম এটাই রাখতে চেয়েছিল। ছেলে হোক বা মেয়ে, এক যোদ্ধা যে সংগ্রাম থেকে জন্ম নেবে। সে নিজের ডিজাইনের ছবিগুলো দিতে শুরু করল। প্রথমে খুব কম লোক দেখত, কিন্তু ধীরে ধীরে লোকেদের আগ্রহ বাড়তে লাগল। একদিন এক ফ্যাশন ব্লগার তার ডিজাইন শেয়ার করল। লোকাল আর্টিস্ট, ন্যাশনাল ট্যালেন্ট বলে সে লিখল। ওই দিন 50-এর বেশি ফলোয়ার বাড়ল। তার ইনবক্সে এক মেসেজ এলো, আপনি কি আমাদের বিয়ের ড্রেস ডিজাইন করতে পারেন? ঈশানী অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর ডায়েরিতে লিখল, আজ তোমার মা আবার বিশ্বাস করল যে স্বপ্নগুলো মরে যায়নি, সেগুলো শুধু ঘুমেছিল। রাতে সে পেটে হাত রেখে ঘুমত। ওই স্পর্শে এখন আর ভয় ছিল না, এক আপন ভাব ছিল, এক টান যা শব্দে নয়, মনে ছিল। সে মা হচ্ছিল, ধীরে ধীরে শিখতে শিখতে, কখনো কাঁদতে কাঁদতে, কিন্তু প্রতিদিন একটু একটু করে শক্ত হয়ে। মুম্বাইয়ের ভ্যাপসা গরমের রাতগুলো তখন একটু বেশি ভারী লাগছিল। ঈশানীর নবম মাস চলছিল। মাস গড়িয়ে চলছিল। পেট এখন এত বড় হয়ে গিয়েছিল যে সিঁড়ি দিয়ে ওঠাও কঠিন হয়ে পড়েছিল। রাতের বেলা ঘুম বারবার ভেঙে যেত, শরীর ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু মন প্রতিদিন নতুন নতুনভাবে ভরে উঠত। সেই মুহূর্ত এখন আর বেশি দূরে ছিল না। মিনা সব সময় তার সাথে থাকত, একদম ছায়ার মতো। প্রতিটা ছোটখাটো সমস্যায় জিজ্ঞেস করত, চল হাসপাতালে চলি। আর ঈশানী প্রতিবার হেসে উড়িয়ে দিত, এখন নয়, এখন তো বাচ্চা আরও কয়েকদিন ভেতরে থাকতে চায়। এক রাতে হঠাৎ পেটে খুব টান ধরল। প্রথমে হালকা ছিল, তারপর ঢেউয়ের মতো বাড়তে লাগল। ঈশানী নিজের শরীরকে শক্ত করে চেপে ধরল। মিনা তখনই বুঝে গেল যে সময় হয়ে এসেছে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে মাঝরাত হয়ে গেল। সরকারি হাসপাতাল ছিল, ভিড়, হুড়োহুড়ি, ডাক্তারদের চিৎকার, স্ট্রেচারের শব্দ আর যন্ত্রণায় কাতরাতে থাকা মহিলারা। মিনা হাত ছাড়ল না। ভয় পাস না মা, তোর চেয়ে বেশি শক্তিশালী কোনো মহিলা এই হাসপাতালে নেই। লেবার রুমে নিয়ে যাওয়ার সময় ঈশানীর চোখে জল, কপালে ঘাম, ক্লান্তি আর এক অদ্ভুত শান্তি ছিল। আমি প্রস্তুত, সে নিজেকে বলল। ঘণ্টার পর ঘণ্টা যন্ত্রণা চলল। প্রতিটা ব্যথার ঢেউ যেন এক একটা পুরনো দুঃখকে বাইরে বের করে দিচ্ছিল। রাঘবের কথা, জয়পুরের খোটা, একাকিত্বের রাতগুলো, সব কিছু যেন শরীরের মাধ্যমে বেরিয়ে আসছিল। আর তারপর এক মুহূর্ত এলো, এক তীব্র চিৎকার, তারপর এক ছোট্ট কান্নার শব্দ। সেই মুহূর্তটা যেন থমকে গেল। ডাক্তার তাকে ডাকল, শুভেচ্ছা, ছেলে হয়েছে। ঈশানীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কিছু বলল না, শুধু 2 হাত বাড়িয়ে দিল। নার্স বাচ্চাকে তার কোলে রাখল। তার গায়ের রং হালকা ছিল, চোখ বন্ধ, কিন্তু মুখটা যেন কোনো পুরনো পরিচিতের মতো। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, অর্জুন,
তুমি এসে গেলে। সে আগে থেকেই ঠিক করে রেখেছিল, নাম হবে অর্জুন, কারণ সে জীবনের কুরুক্ষেত্র থেকে বেরিয়ে আসা এক যোদ্ধা, মায়ের একাকিত্ব, সংগ্রাম আর ভালোবাসা থেকে জন্ম নেওয়া। অর্জুনের প্রথম নিঃশ্বাস, তার প্রথম স্পর্শ যেন সব কিছু বদলে দিল। এখন সে শুধু ঈশানী ছিল না, সে মা হয়ে উঠেছিল। এই শব্দটা যতটা ছোট, এর অর্থ ততটাই গভীর ছিল। পরের কয়েক ঘন্টা সব ঝাপসা ছিল, ক্লান্তি, ওষুধ, ঘুম আর শোরগোল। কিন্তু প্রতিবার যখন সে চোখ খুলত, বাচ্চাটা তার পাশেই থাকত। ওর নিঃশ্বাসের ওম যেন পৃথিবীর সবথেকে বড় উপহার ছিল। মিনা বাইরে অপেক্ষা করছিল। যখন তাকে জানানো হলো যে বাচ্চা আর মা দুজনেই সুস্থ আছে, তার চোখে উজ্জ্বলতা খেলে গেল। সে ধীরে ধীরে ভগবানের কাছে হাত জোড় করে বলল, ধন্যবাদ, আমার ভাগের মাতৃত্ব তুমি পূরণ করে দিলে। পরের দিন ঈশানীকে সাধারণ ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হলো। চারিদিকে আরও অনেক নবজাতক ছিল, কাঁদছে, পাশ ফিরছে, মায়ের কোলে লেপ্টে আছে। কিন্তু ঈশানীর নজর শুধু অর্জুনের ওপর ছিল। সে তাকে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে দেখত, কখনো তার নাকে আঙুল বোলাত, কখনো কানের গঠন দেখত। তুমি আমার মতো দেখতে নাকি তোমার বাবার মতো? সে নিজেকেই জিজ্ঞেস করত, তারপর নিজেই জবাব দিত, তুমি শুধু আমার মতোই, কারণ আমি তোমাকে আমার মন দিয়ে গড়েছি। প্রথমবার যখন সে দুধ খাওয়ালো, তখন অর্জুন তার আঙুল এমনভাবে আঁকড়ে ধরল যেন সে বলতে চায়, আমি এখানেই আছি মা। মায়ের বুকে লেগে অর্জুন ঘুমিয়ে পড়ল। আর সেই মুহূর্তে ঈশানীর মনে হলো সারা পৃথিবী একদিকে আর এই ছোট্ট শরীরটা একদিকে, আর এই ভারসাম্যটাই একদম সঠিক। হাসপাতালের 3টে দিন তাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে এক নতুন জগতে নিয়ে গেল। এক এমন জগৎ যেখানে ক্লান্তি ছিল, কিন্তু তার সাথে এক না বলা আনন্দও ছিল। মিনা রোজ আসত আর মিথ্যে রাগ করে বলতো, এখন আমাকে তো ভুলেই গেছিস, এখন তো তুই শুধু মা হয়ে গেছিস। ঈশানী হাসত, কিন্তু তার চোখে কখনো কখনো ভয় ফিরে আসত। এখন আগে কি হবে? কিভাবে সে একটা বাচ্চাকে মানুষ করবে? ঘর ভাড়া, দুধ, ওষুধ, স্কুল, সব কিছু। কিন্তু তারপর অর্জুনের একটা হাসি, একটা ছোট্ট আঙুলের টান যেন সব দুশ্চিন্তাকে জলের তোড়ে ভাসিয়ে নিয়ে যেত। ছুটি হওয়ার দিন মিনা একটা ছোট্ট ঝুড়ি নিয়ে এলো, যেটাতে হাতে বোনা একটা কম্বল ছিল। এটা আমি তোর বাচ্চার জন্য বানিয়েছি, এখন তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, দোকানে কাজ বেড়ে গেছে। বাড়ি ফেরার সময় রিকশাটা ধীরে ধীরে চলছিল। মুম্বাইয়ের রাস্তায় ভিড় ছিল, শোরগোল ছিল, কিন্তু রিকশায় বসে থাকা 3টে মানুষ, এক মা, এক নবজাতক আর এক বৃদ্ধা, এক অদ্ভুত শান্তিতে ছিল। ঘরে ফিরে ঈশানী অর্জুনকে নিজের কোলে নিল, ওর চোখের দিকে তাকালো আর ধীরে ধীরে বলল, তুমি আমাকে বাঁচিয়ে নিলে সোনা। আমি যখন নিজের কাছে হেরে যাচ্ছিলাম, তুমি আমার আশা হয়ে এলে। এই পৃথিবীতে তুমি কিছু পাও বা না পাও, কিন্তু মায়ের ভালোবাসা সব সময় তোমার থাকবে। রাতে যখন অর্জুন তার কোলে ঘুমোচ্ছিল, ঈশানী ডায়েরির একটা পাতা খুলল আর লিখল, আজ থেকে আমার জীবন 2টো ভাগে ভাগ হয়ে গেল। এক, যখন আমি শুধু বেঁচে ছিলাম, আর এখন যখন আমি মা হয়ে উঠেছি। তোমার জন্ম আমার পুনর্জন্মের কাহিনী শোনা। অর্জুনের জন্মের এখন 2 মাস হয়ে গিয়েছিল। ঘরে যেখানে একসময় একটা সেলাই মেশিন আর স্কেচবুক রাখা থাকত, এখন সেখানে ডায়াপার, বেবি পাউডার আর দুধের বোতল ছিল। ঈশানীর দুনিয়ার কেন্দ্র এখন শুধু একটা জিনিসই ছিল। কিন্তু মা হওয়া মানে শুধু প্রেম আর খুশি ছিল না, এটা ক্লান্তি, দুশ্চিন্তা আর কখনো কখনো এক অদ্ভুত শূন্যতাও ছিল। প্রতিটা রাত যেন এক একটা পাহাড়ের মতো মনে হতো। অর্জুনের ঘুম কখনো পুরো হতো না, সে প্রতি 2-3 ঘন্টায় উঠত, কাঁদত, কখনো খিদের জন্য, কখনো শুধু মায়ের কোলের জন্য। ঈশানীর চোখের নিচে গভীর কালো দাগ পড়ে গিয়েছিল। শরীর আগের মতো ছিল না, কখনো কখনো আয়নায় দেখে নিজের ওপর বিশ্বাস হতো না, এটাই কি আমি? মিনা যতটা পারত সাহায্য করত, কিন্তু দোকানের দায়িত্বও ছিল। ঈশানী জানত যে এখন তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের জন্য আর অর্জুনের জন্য। সে আবার স্কেচ করা শুরু করল, কিন্তু এখন ডিজাইনের জন্য সময় চুরি করতে হতো। যখন অর্জুন ঘুমাতো, তখন সে মেশিন চালাতো, আর প্রতিবার মেশিনের শব্দে ভয় পেত যে বাচ্চা না আবার জেগে যায়। একদিন অর্জুনের খুব জ্বর হলো। ঈশানী ছুটে পাশের ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তার বলল, ঘাবড়াবেন না, সামান্য ভাইরাল ফিভার, কিন্তু বাচ্চার খুব যত্ন প্রয়োজন। সেই রাতেই ঈশানী নিজের ঘুম বিসর্জন দিল। সারা সময় অর্জুনকে বুকের সাথে লেপ্টে নিয়ে বসে থাকল। গুনগুন করে ঘুম পাড়ানি গান গাইল, একটা গান যা সে ছোটবেলায় নিজের মায়ের কাছে শুনেছিল। শুয়ে পড় আমার রাজকুমার, তোর মা এখানে ছায়া হয়ে আছে।
সে নিজেকে কখনো মা হিসেবে ভাবতে পারেনি, কিন্তু সেই রাতে যখন সে অর্জুনকে নিজের উষ্ণ হাতের তালু দিয়ে আগলে রাখল, তখন সে জানল মা হওয়া কোনো অনুভূতি নয়, একটা সাধনা। কিন্তু মানসিক ক্লান্তি তবুও সাথে ছিল। সে কখনো কখনো অকারণে কেঁদে ফেলত, খাওয়ার ইচ্ছে করত না। কখনো কখনো মনে হতো যেন সে একটা ঘরে বন্দী হয়ে গেছে, যেখানে দেয়ালগুলো প্রতিদিন আরও কাছে এগিয়ে আসছে। মিনা একদিন জিজ্ঞেস করল, কবে থেকে ঠিক করে ঘুমাসনি? ঈশানী হাসার চেষ্টা করল। ঠিক আছি। ঠিক নেই তুই? মিনা ওর চোখের দিকে তাকিয়ে বলল, ক্লান্ত হয়ে গেছিস তুই। মা হওয়া সহজ নয়, আর একা তো একদমই নয়। মিনা এক কাজের মহিলাকে বলে কয়েক ঘন্টা সাহায্যের ব্যবস্থা করে দিল, যাতে ঈশানী কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। সেই দুপুরে ঈশানী প্রথমবার একা বিছানায় শুল। ঘরের নিস্তব্ধতায় সে নিজের নিঃশ্বাস গুনল, চোখ বন্ধ করল, আর এক গভীর ঘুমে তলিয়ে গেল। যখন জাগল, তখন মনে হলো যেন তার ভেতরের কোনো অংশ আবার জ্যান্ত হয়ে উঠেছে। ধীরে ধীরে সে নিজের জন্য সময় বের করতে শুরু করল। সকালে 10 মিনিট ধ্যান করা, একটু গান শোনা, আর প্রতি সপ্তাহে ডায়েরিতে নিজের মনের কথা লেখা। সে লিখল, অর্জুন, মা ক্লান্ত হয়ে যায়, কিন্তু তোমার একটা হাসি সব ক্লান্তি মিটিয়ে দেয়। কখনো কখনো আমি নিজেকে হারিয়ে ফেলি, কিন্তু যখন তুমি আমাকে ধরো, তখন মনে হয় যেন আমি নিজেকে আবার ফিরে পেয়েছি। ঈশানী বুঝতে শুরু করেছিল যে মা হওয়ার মানে শুধু ত্যাগ নয়, এতে নিজেকে হারিয়ে আবার ফিরে পাওয়াও আছে। তার ভেতরে এক নতুন ঈশানী জন্ম নিচ্ছিল, যে শুধু অর্জুনের মা নয়, বরং নিজের সৃজনশীলতা, নিজের গরিমা আর নিজের আত্মসম্মানকে আবার নতুন করে গড়ছিল। এক বিকেলে সে ইনস্টাগ্রামে অর্জুনী পেজে এক নতুন পোস্ট দিল, মায়ের হাতে বোনা প্রথম আউটফিট। পোস্টটা ভাইরাল হলো না, কিন্তু কিছু মহিলা কমেন্ট করল, আপনার কাহিনী আমাদের সাহস দেয়। আমিও মা, আর আপনার থেকে অনুপ্রেরণা নিচ্ছি। আপনি কি আমাদের সেলাই শেখাতে পারেন? ওই কমেন্টগুলো ঈশানীর জন্য নিঃশব্দে বদলে যাওয়া ঋতুর মতো ছিল। ধীরে ধীরে কেউ তার কথা শুনছিল। সেই রাতেই সে অর্জুনকে কোলে নিয়ে বলল, আমরা দুজনে একে অপরকে বড় করছি, তাই না? অর্জুন কোনো জবাব দিল না, কিন্তু তার ছোট্ট হাতের তালু ঈশানীর আঙুল এমনভাবে ধরল যেন সে বলতে চায়, হ্যাঁ মা, আমরা দুজনে একসাথে লড়ছি। মুম্বাইয়ের বৃষ্টি এখন নিয়মিত হয়ে গিয়েছিল। প্রতি সকালে ঈশানী জানলা দিয়ে বাইরে দেখত, যেখানে জলের ফোঁটা ছাদ থেকে টপকাত, আর রাস্তাগুলো কখনো শুকোনোর নাম নিত না। কিন্তু ঈশানীর মন এখন আগের মতো ভিজে থাকত না। তার ভেতরে একটা স্থিরতা ছিল, এক আত্মবিশ্বাস যা ধীরে ধীরে আকার নিচ্ছিল, যেমন রোদ মেঘের মাঝখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে নেয়। অর্জুন এখন 6 মাসের হয়ে গিয়েছিল। সে হাসতে শুরু করেছিল, মায়ের বলার স্বরে সাড়া দিত, আর তার চোখে এমন এক নিষ্পাপ বোধ ছিল যা ঈশানীকে রোজ নতুন কিছু শিখিয়ে যেত। ঈশানীর ইনস্টাগ্রাম পেজ অর্জুনী বাই ঈশানী এখন ধীরে ধীরে লোকেদের নজর কাড়তে শুরু করেছিল। শুরুতে যেখানে শুধু কিছু পরিচিতদের লাইক আর কমেন্ট আসত, এখন অপরিচিত লোকেরাও যুক্ত হতে লাগল। একদিন এক নামী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঈশানী ডিজাইন করা এক শাড়িকে নিজের স্টোরিতে শেয়ার করল, লোকাল লাভ, হ্যান্ডমেড উইথ গ্রেস, থ্যাংক ইউ @অর্জুনী_বাই ঈশানী। ওই একটা পোস্টেই ঈশানীর পেজে শত শত ফলোয়ার বেড়ে গেল। ইনবক্সে মেসেজের বন্যা বয়ে গেল, এই শাড়িটা কত দামে পাওয়া যাবে? আপনি কি দিল্লিতে শিপিং করেন? দয়া করে একটা ওয়ার্কশপ করান। ঈশানী প্রথমে চমকে গেল, তারপর আপ্লুত হল। সে নিজের হাত দিয়ে যা কিছু বানিয়েছিল তা এখন লোকেদের ঘর পর্যন্ত পৌঁছাচ্ছিল। প্রতিটা অর্ডার সে অর্জুনের ঘুমের সময় তৈরি করত, ধীরে ধীরে ভালোবেসে, যেন প্রতিটা সুতোয় এক একটা গল্প বুনে দিচ্ছে। মিনা বলল, তুই এখন কারো বউ নোস, কারো স্ত্রী নোস, কিন্তু তবুও এত এত মানুষের অনুপ্রেরণা হয়ে গেছিস। তুই নিজের নাম নিজে বানিয়েছিস, কারো নামে সাহায্য ছাড়া। এটা সত্যি ছিল। ঈশানী এরপর এক বড় পদক্ষেপ নিল। নিজের এলাকার আরও 5 জন মহিলাকে ডেকে বলল, আপনারা যদি শিখতে চান তবে আমি আপনাদের বিনামূল্যে সেলাই আর ডিজাইনিং শেখাতে পারি। শুরুতে মহিলারা ইতস্তত করছিল, তাদের মধ্যে বেশিরভাগই ঘরের কাজে জড়িয়েছিল। কাউকে তার স্বামী মানা করে দিয়েছিল, কারণ নিজের ওপর ভরসা ছিল না। কিন্তু একজন, তারপর 2 জন করে 5 জন মহিলা যুক্ত হয়ে গেল। প্রতি রবিবার মিনার দোকানের পেছনের ঘরটা একটা ছোট্ট ওয়ার্কশপে পরিণত হতো। ঈশানী তাদের শুধু কাপড় সেলাই শেখাতো না, বরং গল্পও শোনাতো, নিজের সংগ্রামের, নিজের ভয়ের, আর এই কথার যে কিভাবে একটা বাচ্চা তাকে তার শক্তি মনে করিয়ে দিয়েছিল।
একদিন এক মহিলা বলল, দিদি, আমি ভেবেছিলাম আমার জীবন এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু আপনার কাহিনী শুনে মনে হলো হয়তো আমিও আবার শুরু করতে পারি। ঈশানী তার চোখের দিকে তাকিয়ে বলল, শুরু করার জন্য সবথেকে আগে বিশ্বাস লাগে, আর সেটা আপনি আজ দেখিয়েছেন। ধীরে ধীরে অর্জুনই শুধু একটা ব্র্যান্ড থাকল না, বরং একটা আন্দোলন হয়ে উঠল। ঈশানী এক ওয়েবসাইট বানালো যেখানে প্রতিটা প্রোডাক্টের সাথে তার গল্প যুক্ত থাকত। এই ওড়নাটা রাধিকা বানিয়েছে, যে কখনো গার্হস্থ্য হিংসার শিকার ছিল, এখন নিজের মেয়েদের পড়াচ্ছে। এই ব্লাউজটা কবিতা সেলাই করেছে, যে স্বামী মারা যাওয়ার পর প্রথমবার নিজের জন্য কিছু করছে। প্রতিটা ডিজাইন এক একটা আওয়াজ হয়ে গেল, প্রতিটা কাপড় এক একটা বার্তা। ঈশানীর নিজের পরিচয়ও বদলে যেতে লাগল। এখন লোকে তাকে অর্জুনের দিদি বলে ডাকত। সে নিজের জন্য এক ছোট্ট দোকান ভাড়ায় নিল, যেখানে সে নিজের প্রোডাক্ট ডিসপ্লে করত, গ্রাহকদের সাথে দেখা করত, আর অর্জুনকে এক কোণে দোলনায় ঘুম পাড়িয়ে দিত। একদিন এক লোকাল টিভি চ্যানেলের রিপোর্টার তার সাথে দেখা করতে এলো। তারা ঈশানীর কাহিনী এক নিউজ ফিচার হিসেবে চালালো। এক মায়ের লড়াই, এক ব্র্যান্ডের শুরু। এই ফিচারের পর আরও অনেক মহিলা তার সাথে যুক্ত হতে চাইল। কেউ সাহায্যের হাত বাড়ালো, কেউ পার্টনারশিপের প্রস্তাব দিল। কিন্তু ঈশানী জানত যে তার উদ্দেশ্য শুধু বিজনেস ছিল না, এটা একটা পথ ছিল সেই সব মহিলাদের জন্য যারা নিস্তব্ধতায় মরে যাচ্ছিল। অর্জুন এখন ধীরে ধীরে হাঁটতে শিখছিল। ওর প্রথম পদক্ষেপের সাথে ঈশানীর চোখে জল এসে গেল। তুই হাঁটছিস আর আমি উড়ছি, সে হেসে বলল। সেই রাতে সে ডায়েরির একটা পাতা খুলল আর লিখল, আজ এক মহিলা আমার সাথে দেখা করতে এসেছিল। সে মা ছিল, ভেঙে পড়েছিল, ভীত ছিল। সে বলল যে সে জানে না কিভাবে সে বাঁচবে। আমি তাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমিও সেখানেই ছিলাম যেখানে তুমি আছো, আর যদি আমি বেরিয়ে আসতে পারি তবে তুমিও পারবে। আমি এখন শুধু তোমার মা নই অর্জুন, আমি আরও অনেক মহিলার আশা হয়ে উঠছি, আর এই সব কিছু তোমার জন্য। মুম্বাইয়ের ওই দুপুরে বাতাস কিছু অদ্ভুত ছিল। অর্জুন নিজের খেলনা দিয়ে খেলছিল, আর ঈশানী দোকানের নতুন ডিজাইনের ফটো তুলছিল। তখনই দরজায় টোকা পড়ল। ঈশানী দরজা খুলল, আর সামনে যে মুখটা ছিল সেটা সময়কে কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দিল। রাঘব। সেই মুখ, সেই চোখ, কিন্তু এখন কিছু আলাদা। হয়তো বয়সের ছাপ, অথবা হয়তো অনুশোচনার বোঝা। ঈশানীর নিঃশ্বাস আটকে গেল। হায় ঈশানী, সে নিচু স্বরে বলল। ঈশানী কিছু বলল না, শুধু এক পা পিছিয়ে গেল, যেন তার উপস্থিতি পুরনো দেয়ালগুলো আবার খাড়া করে দিচ্ছিল। আমি কি কিছুক্ষণ কথা বলতে পারি? রাঘব জিজ্ঞেস করল। ঈশানী মাথা নাড়ল, কিন্তু ভেতরে কিছু কাঁপছিল। তারা দোকানের এক কোণে বসল। অর্জুন তখনও খেলছিল, দেখছিল ওই মানুষটাকে যে কখনো তার মাকে ভেঙে দিয়েছিল। আমি তোমার ব্যাপারে একটা ইন্টারভিউ দেখলাম, রাঘব বলল, আর বিশ্বাস করো আমি অবাক হয়ে গেলাম, গর্ব হলো। ঈশানী ঠান্ডা স্বরে বলল, তোমার গর্ব হলো নাকি আফসোস? রাঘব চুপ হয়ে গেল, তারপর বলল, অনেক দেরি হয়ে গেছে আমি জানি, কিন্তু আমি বদলে গেছি ঈশানী, আর আমি জানতে চেয়েছিলাম যে কোনো ক্ষমা আছে কি আমার জন্য। ঈশানী ওর চোখের দিকে তাকিয়েছিল। সেই মানুষটা যে তাকে নিয়ন্ত্রণ করেছিল, ভেঙেছিল আর একা ছেড়ে দিয়েছিল, আজ সামনে বসেছিল, দুর্বল, অসহায়। ক্ষমা? সে বিড়বিড় করল। তোমার মনে হয় যে একটা শব্দ দিয়ে সব কিছু মুছে যেতে পারে? রাঘবের নজর ঝুঁকে গেল। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, আমার আত্মসম্মান কেড়ে নিয়েছ, আর তখন ছেড়েছিলে যখন আমি সব থেকে দুর্বল ছিলাম। ঈশানীর গলার স্বরে রাগ ছিল না, ঘৃণা ছিল না, শুধু এক স্পষ্টতা ছিল। অর্জুন এখন তার কোলে চলে এলো। ঈশানী তাকে নিজের বুকে জড়িয়ে ধরল। এটা আমার ছেলে, যাকে তুমি কখনো জানার চেষ্টাও করনি, কিন্তু এই বাচ্চাটাই আমার শক্তি হয়ে উঠেছে। রাঘব অর্জুনের দিকে তাকালো। আমি কি ওর সাথে দেখা করতে পারি? ঈশানী মাথা নাড়ল। ও এখনো খুব ছোট, আর তোমার অতীত ওর সাথে যুক্ত নেই। ওর জীবনে সেই জায়গা আমি কোনো অসম্পূর্ণ ক্ষমাপত্র দিয়ে ভরতে দেব না। রাঘব ধীরে ধীরে উঠল। তোমার জবাব পরিষ্কার, আর ওটাই সঠিক। কিন্তু ঈশানী, তুমি যা করেছ তা দেখে আমি নিজেকে চিনতে শিখেছি। তোমাকে ধন্যবাদ। সে চলে গেল। ঈশানী দরজা বন্ধ করল, আর দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়াল। বুকটা ধরভর করছিল, কিন্তু চোখে কোনো জল ছিল না। এটা সেই ঈশানী ছিল না যে ভেঙে পড়েছিল। এটা সেই ঈশানী ছিল যে নিজেকে জুড়ে ফেলেছিল। পরের সপ্তাহে আরও এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জয়পুর থেকে তার মায়ের ফোন এলো। মা, আমরা মুম্বাই আসছি, কিছুদিন থাকব, যদি তুই অনুমতি দিস।
ঈশানী চুপ রইল। এটা সেই মা ছিল যে কখনো তার সিদ্ধান্তগুলোকে মেনে নেয়নি, যে তাকে ভুল বলে একা ছেড়া দিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর ঈশানী বলল, চলে আসুন। 3 দিন পর তার মা বাবা তার দরজায় দাঁড়িয়েছিল। চুল সাদা হয়ে গিয়েছিল, চোখে ক্লান্তি ছিল, কিন্তু তাদের মুখে এক শান্তিও ছিল যা ঈশানী আগে কখনো দেখেনি। অর্জুনকে কোলে নিতেই তার মায়ের চোখে জল এসে গেল। এটা আমার নাতি, সে ধীরে ধীরে বলল। ঈশানী প্রথমবার তাদের বসিয়ে নিজের কাহিনী শোনাল। কষ্টের কথা, একাকিত্ব, অর্জুনের জন্ম আর অর্জুনীর শুরু। তার বাবা অনেকক্ষণ চুপ থাকার পর বলল, আমরা ভুল ছিলাম। আমরা তোকে শোনার বদলে সমাজকে শুনেছিলাম। আজ তোকে দেখে যেমন লজ্জা হয় তেমনি গর্বও হয়। ঈশানীর চোখে জল ছিল, কিন্তু এটা যন্ত্রণার নয়, স্বীকৃতির জল। সেই রাতে অর্জুন তার কোলে ঘুমোচ্ছিল। তার মা বাবা পাশেই বসেছিল, পুরনো অ্যালবাম দেখছিল। ঈশানী ডায়েরি বের করল আর লিখল, আজ অতীত আমার দরজায় দুবার এলো, একবার ক্ষমা চাইতে আর একবার আমার কাছে ক্ষমা চেয়ে নিজেকে জুড়তে। আমি কারো ওপর প্রতিশোধ নেইনি, আমি কাউকে ঘৃণা করিনি, আমি শুধু নিজেকে ছেড়ে দিইনি। হয়তো এটাই আমার জয়। মুম্বাইয়ের এক নামী হলে সেদিন খুব ব্যস্ততা ছিল। দেয়ালে পোস্টার লাগানো ছিল, উইমেন অফ রেজিলিয়েন্স, স্টোরিজ দ্যাট ইন্সপায়ার। অনুষ্ঠানে সারা দেশ থেকে শত শত মহিলা এসেছিল। কেউ জীবনের লড়াই রোগের সাথে লড়েছিল, কেউ সমাজের সাথে, কেউ নিজের সাথে। মঞ্চের পেছনে ঈশানী নিজের নোটগুলো দেখছিল, কিন্তু হাত কাঁপছিল। মিনা পাশে এসে বলল, ভয় লাগছে? ঈশানী হেসে মাথা নাড়ল, হ্যাঁ, একটু তো লাগছেই। বুঝে নে, তুই সঠিক রাস্তায় আছিস। ভয় সেই পায় যে কিছু আংলে রেখেছে, আর তোর থেকে বড় কিছু কেউ আংলে রাখেনি। ঈশানী অর্জুনকে দেখল যে প্রথম শ্রেণীতে বসেছিল, এখন 7 বছরের হয়ে গেছে। গলায় অর্জুনই লেখা একটা ছোট্ট ব্যাজ লাগানো। ওর চোখ ঈশানীর ওপর আটকে ছিল। যখন ঈশানী মঞ্চে পৌঁছল, হলে হাততালির শব্দ গুমড়ে উঠল। কিন্তু ঈশানীর চোখ শুধু একটা মুখ খুঁজছিল। মাইকের সামনে দাঁড়িয়ে সে বলল, আমি কোনো নামী ফ্যাশন ডিজাইনার নই, না আমার কাছে কোনো ডিগ্রি আছে জীবনকে জেতার, কিন্তু আমার কাছে একটা গল্প আছে। আর হয়তো সেই গল্প যদি আর কাউকে তার নিস্তব্ধতা থেকে আওয়াজের দিকে নিয়ে যায়, তবে আমার এখানে আসা সফল হবে। হলটা পুরোপুরি শান্ত হয়ে গেল। আমি ঈশানী, কখনো এক লাজুক ভীতু মেয়ে ছিলাম, যে স্বপ্ন তো দেখত, কিন্তু সেগুলো বলতে ভয় পেত। তারপর ভালোবাসা হলো, আর মনে হলো যে কেউ আমার আওয়াজকে চিনতে পেরেছে। কিন্তু ধীরে ধীরে সেই ভালোবাসা এক ছায়া হয়ে গেল, যা আমার পরিচয়কে গিলে নিল। আমি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছি। আর যখন সবথেকে বেশি দরকার ছিল, তখন সবাই মুখ ঘুরিয়ে নিল। কিন্তু তারপর এক সকালে যখন আমি নিজের হাতে একটা বাচ্চা ধরলাম, ছোট্ট, কাঁদছে, আমার কোলে, আমার নিঃশ্বাসের সাথে যুক্ত, তখন প্রথমবার আমি নিজেকে জ্যান্ত অনুভব করলাম। ও আমাকে শুধু মা বানায়নি, ও আমাকে আবার মানুষ বানিয়েছে। ঈশানী এক গভীর নিঃশ্বাস নিল। আমি কাজ শুরু করলাম, ছোট্ট ঘর থেকে। তারপর কিছু মহিলাকে শেখালাম, তারপর অর্জুনী নামে ব্র্যান্ড বানালাম। আজ আমাদের সাথে শত শত মহিলা আছে যারা নিজেদের পায়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার কাছে সবথেকে বড় অ্যাওয়ার্ড সেই দিনটা ছিল যেদিন আমার ছেলে আমাকে বলল, মা তুমি সুপার হিরো। হলে হাসি আর কান্নার রোল একসাথে গুমড়ে উঠল। কিন্তু এটা আমার জয় নয়, এটা সেই প্রতিটা মহিলার জয় যে নিস্তব্ধতা ভেঙেছে, প্রথম পদক্ষেপ নিয়েছে আর নিজেকে জড়িয়ে ধরেছে। আমি এখানে বলতে এসেছি যে আপনি যদি ভেঙে পড়েন, ক্লান্ত হন, একা হন, তবে মনে রাখবেন আপনি শেষ হয়ে যাননি, আপনি গড়ে উঠছেন। হাততালির শব্দ অনেকক্ষণ থামল না। অনুষ্ঠানের পর অনেক মহিলা ঈশানীর কাছে এলো, কেউ জড়িয়ে ধরল, কেউ চুপচাপ কাঁদল। এক যুবতী বলল, আপনার কাহিনী আমার জীবন বদলে দিয়েছে। আমি আজ বাড়ি ফিরে নিজের স্বপ্ন শুরু করতে চলেছি। ঈশানী তার হাত ধরল আর বলল, শুধু থেমো না। পরে অর্জুন তার কাছে এলো, মা তুমি কি সত্যিই সুপার হিরো? ঈশানী ঝুঁকল, ওর মুখটা নিজের 2 হাতের তালুতে নিল। যদি আমি হই, তবে সেটা শুধু এই কারণে যে আমার কাছে তুমি আছো। ওই রাতটা তাদের জন্য স্পেশাল ছিল। ঈশানী অর্জুনকে ঘুম পাড়ালো আর নিজে জানলার পাশে এসে বসল। সমুদ্রের শব্দ, শহরের ব্যস্ততা, সব তাকে শান্ত লাগছিল। সে ডায়েরির শেষ পাতাটা খুলল আর লিখল,
যখন আমি এই ডায়েরি শুরু করেছিলাম তখন আমি ভেঙে পড়েছিলাম। প্রতিটা পাতা আমার লড়াইয়ের সাক্ষী। কিন্তু আজ শেষ পাতাটা লেখার সময় আমি জানি আমি আর ভেঙে পড়া কেউ নই। আমি একটা গল্প, আর এই গল্প এখন আর শুধু আমার নয়, এটা সেই সবার যারা খামোশ ছিল কিন্তু এখন কথা বলতে প্রস্তুত। অর্জুন, আমার জীবনের সবথেকে সুন্দর ডিজাইন তোমার নামে এই যাত্রা উৎসর্গ করলাম। সে পেন বন্ধ করল, জানলা দিয়ে বাইরে দেখল। ভোরের প্রথম আলো আকাশে হালকা রং ধরাচ্ছিল। এক নতুন সকাল শুরু হয়ে গিয়েছিল।